আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করব। আসুন দেখি কি বলছে এই পুরো অধ্যায়টি। তোমরা লক্ষ্য করলে দেখবে একটি উদ্ভিদে বহু বীজ সৃষ্টি হয়। এই বীজগুলো থেকে নতুন উদ্ভিদের জন্ম নেয়। বীজ কি? যেমন আমরা যে আম খাই, আমের যেই পয়া বা আটি, সেই আটিটাই কিন্তু আমের বীজ। ওটা রেখে দিলে কি হয়, বা মাটিতে গেড়ে দিলে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়, তাই না? এছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকেও নতুন উদ্ভিদ তৈরি হয়। যেমন অনেক সময় দেখছি গোলাপ গাছের ডাল কেটে কোথাও অন্য কোথাও রোপণ করলে গোলাপ গাছ, নতুন গোলাপ গাছ হয়। আবার আম গাছের ডাল কোথাও কেটে গেড়ে দিলে কি হয়, আম তো না, কি বলে, সজনা, হ্যাঁ, সজনা গাছের যে ডাল আছে ওটা কেটে গেড়ে দিলে ওই গাছটাও কি হয়, বেড়ে ওঠে। আমরা এরকম দেখছি না? সো এটা হলো অঙ্গ, বিভিন্ন অঙ্গ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হওয়া। এই সব উদ্ভিদের প্রজনন বা বংশবৃদ্ধির উদাহরণ। প্রজনন মানে হলো পুরাতন উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদের জন্ম হবে, পুরাতন মানুষ থেকে নতুন মানুষেরও জন্ম হবে। এটাই হলো বেসিক্যালি প্রজনন, যদি আমি একদম সহজ ভাষায় বলি। ওকে, আমরা চলে আসলাম পার্ট 1 থেকে 3, প্রজনন বা জনন। পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়। এটাই প্রকৃতির নিয়ম। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। তাহলে প্রজনন বা জনন কাকে বলে? যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। প্রজনন বা জনন হলো দুই প্রকার। একটা হলো অযৌন জনন, আরেকটা হলো যৌন জনন। প্রজনন বা জনন হলো কত প্রকার? দুই প্রকার। একটা হলো অযৌন জনন, আরেকটা হলো যৌন জনন। এখন অযৌন জনন নিয়ে আমরা বিস্তারিত দেখতে চলেছি। অযৌন জনন, যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই জনন সম্পূর্ণ হয় তাকে বলা হয় অযৌন জনন। তার মানে যেখানে স্ত্রী গ্যামেট ও পুং গ্যামেট, দেখো দুটি ভিন্নধর্মী গ্যামেট বলছে না? ভিন্নধর্মী গ্যামেট হলো, একটা হলো স্ত্রী গ্যামেট আর একটা হলো পুং গ্যামেট। এদের মিলন ছাড়াই বা মিলন হবে না, তবে নতুন জীবের জন্ম হবে বা প্রজনন হবে, তাই হলো কি অযৌন জনন। সো নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌন বা নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা হলো বেশি। অযৌন জনন প্রধানত দুই ধরনের। একটি হলো স্পোর উৎপাদন, আরেকটি হলো অঙ্গজ জনন। তাহলে অযৌন জনন প্রধানত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন। ওকে, স্পোর উৎপাদন কি বলছে? প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষার প্রবণতা বেশি দেখা যায়। সো স্পোরের আরেকটা নাম হলো অণুবীজ। কি বলছি বলো? স্পোরের আরেকটা নাম কি? অণুবীজ। সো এই অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষার প্রবণতা বেশি দেখা যায়। সো উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। তার মানে দেহকোষ, হ্যাঁ, দেহকোষ যেটা, দেহকোষটা কি হয়? দেহকোষটা এমন একটা অঙ্গে পরিণত হয় যে অঙ্গটা তাদের কি অণুবীজ বহন করে। এদেরকে বলা হয় অণুবীজস্থলী। কি বলা হয়? অণুবীজস্থলী, যেখানে অণুবীজ কি হয়, জন্মায় বা জমা থাকে। সো একটি অণুবীজস্থলীতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, তবে কখনো কখনো সেখানে একটি অণুবীজও থাকতে পারে। ফর এক্সাম্পল, মনে করো, আমি স্পোর না, তোমাদের বোঝার জন্য বলতেছি, জাস্ট জেনারেল নলেজ। মনে করো একটা কাঁঠালের বিচি থেকে নতুন একটা কাঁঠালের গাছ হতে পারে, তবে একটা কাঁঠাল এর ভিতর কি একটা বিচি থাকে না অসংখ্য বিচি থাকে? অসংখ্য বিচি থাকে, ছোট 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 অসংখ্য বিচি থাকে না? অসংখ্য বিচি থাকে না? তো এইটা আমি বলতে পারি এটা হলো অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করছে, যদিও বা এটা এর সাথে কোনো সম্পর্কই নেই, বাট আমি বোঝানোর জন্য বলছি। আবার একটা থলিতে একটাই থাকে, যেমন মনে করো আম, এটা এরকম না, বাট আমি বোঝার জন্য বলতেছি। মনে করো আম হলো একটা অণুবীজস্থলী যার ভিতর একটাই পয়া আছে, ওই পয়া বা আটি থেকে একটা গাছই জন্মাবে। ওকে, ওটাকে আমি অণুবীজ যদি কল্পনা করে নেই, এটার এক্সাম্পল নট আম,
নট কাঁঠাল, আমি বোঝানোর জন্য ইউজ করছি, কারণ তোমাকে রিলেট করাতে হবে, তো রিলেট করানোর জন্য আমি এটাকে নিয়ে এসেছি। সো থলির বাহিরেও অণুবীজ থাকতে পারে, এদের বহি অণুবীজ বলা হয়। অণুবীজের কোনো কোনোটিকে কি কনিডিয়াম বলা হয়, কি বলা হয়, কনিডিয়াম বলা হয়। মিউকর এর থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়, মনে করো কাঁঠালের মতো। মিউকর তো তুমি চিনো না, বাট কাঁঠাল জাস্ট কল্পনা করে নাও এরকম কিছু একটা ঘটে, একটা থলি থাকে অণুবীজ থলি, যার ভিতর অনেকগুলো কি থাকে অণুবীজ থাকে কাঁঠালের বিচির মতন মনে করো। আর অপরদিকে পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখন প্রশ্ন, কনিডিয়া কি ছিল? কনিডিয়া ছিল হলো কি ওই যে বহি অণুবীজ যেটা বাহিরে উৎপন্ন হয়। ওকে, আশা করি আমাদের কাছে এই টপিকটা মোটামুটিভাবে ক্লিয়ার। এখন আমরা অযৌনজনের একটা দেখলাম স্পোর উৎপাদন, তবে অযৌনজনের আরেকটা হলো অঙ্গজনন। কি কি বলছি বলো? অযৌনজননের একটা কি, একটা হলো এই যে স্পোর উৎপাদন, কি নাম, স্পোর উৎপাদন, আর একটা হলো অঙ্গজনন। অঙ্গ মানে কেউ শরীরের অঙ্গ কাটা পড়বে, কেটে কি করবে, কেটে বিভিন্ন অঙ্গজননের সৃষ্টি করবে। ওকে, অঙ্গজনন ছাড়া কি আরও কিছু আছে নাকি? অঙ্গজনন, এরপর গ নাম্বারে হলো কন্দ। এই ক খ গ এটা কই থেকে আসছে দেখি। অঙ্গজননের পর আসছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, সেটাও না, এটা না, এটা না, পাতার মাধ্যমে। তাহলে ওই ক খ এই দুইটাই আছে। তাহলে অযৌনজনন বেসিক্যালি দুই প্রকার, এই ডায়াগ্রামটা তোমাদের বুঝতে হবে। দেখো আমি লিখতেছি, একটু মনোযোগ দাও। অযৌন জনন, অযৌন জনন। সো অযৌন জনন বেসিক্যালি কত প্রকার? দুই প্রকার। হ্যাঁ, সে দুই প্রকার কি কি? একটা হলো স্পোর উৎপাদন, কি বলছি বলো, স্পোর উৎপাদন, উৎপাদন। আর অপরটি হলো অঙ্গজ জনন, কি বলছি বলো, অঙ্গজ জনন, অঙ্গজ জনন। অঙ্গজ জননের ক্লাসিফিকেশন একটু ডিফারেন্ট, আমরা এখন সেটা নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। অঙ্গজ জনন মানে আমরা অবভিয়াসলি বুঝতেছি অঙ্গ থেকে উৎপন্ন হবে। অঙ্গজ জনন কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে, তার মানে কোনো ধরনের রেণু বা জননকোষ কি হবে, সৃষ্টি হবে না। সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে, মানে দেহের অংশ কেটে বা কোনো রূপে রূপান্তরিত হয় যে জনন ঘটে তাকে বলা হয় অঙ্গজ জনন। খণ্ডিত মানে কাটা, আর রূপান্তরিত মানে এক রূপ থেকে অন্য রূপে পরিণত হওয়া। ওকে, রূপান্তর ঘটার মাধ্যমে যে জনন ঘটে তাকে বলা হয় অঙ্গজ জনন। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। প্রাকৃতিক অঙ্গজ জননের কিছু এক্সাম্পল রয়েছে। সো বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই এ ধরনের অঙ্গজ জনন দেখা যায়, যেমন দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। সো দেহ একটু দেখো, দেহের খণ্ডায়ন বলতে কি, নিম্ন শ্রেণীর উদ্ভিদের কোনো ধরনের এ ধরনের জনন দেখা যায়, যেমন স্পাইরোগাইরা, নামগুলো মাথায় রাখবা, হ্যাঁ, মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহের কোনো কারণে খণ্ডিত হলে বা কেটে গেলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে কি করে, জীবনযাপন শুরু করে। এরপর কি রয়েছে, মূলের মাধ্যমে। কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন কি পটল, সেগুন ইত্যাদি, এরা মূল থেকে তৈরি হয়। হ্যাঁ, কোনো কোনো মূল খাদ্য সঞ্চয় করে বেশ মোটা ও রসালো হয়, তো এদের গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়, যেমন কি নাম, মিষ্টি আলু। এটা কিন্তু একটা মূল, মানে মাটির নিচের অংশ। ঠিক আছে, এরপর রয়েছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। সো উদ্ভিদের যে কাণ্ড, কাণ্ড বলতে কি, মানে মূল থেকে শুরু করে যেটা উপরে উঠে পাতা পর্যন্ত অংশটাকে কাণ্ড বলা হয়। উদ্ভিদের কোনো অংশকে কাণ্ড বলে তা নিশ্চয়ই আমরা সবাই জানি, তবে কিছু কাণ্ডের অবস্থান ও বাহিরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না, এরা হলো পরিবর্তিত কাণ্ড। এরা বিভিন্ন প্রতিকূলতায়, খাদ্য সঞ্চয়ে এবং অঙ্গজ জননের প্রয়োজনে এরা কি হয়, পরিবর্তন ঘটায়। এদের বিভিন্ন রূপ নিচে দেওয়া হলো। সো প্রথমে রয়েছে কি দেখো, টিউবার, রাইবোজোম, কন্দ বা বাল্ব, হ্যাঁ, একটা হলো স্টোলেন। সো মাথায় রাখবা, বাল্ব দেখতে কি রসুনের মতো, দেখো পেঁয়াজ রসুন এরা দেখতে বাল্বের মতো না। আগেকার যুগে যে হলুদ বাতিগুলো জ্বলতো এইরকম, আয় হায় কি অ্যাড করলাম, যাই হোক, এই যে এরকম হলুদ বাতি জ্বলতো না আগেকার যুগে, গোল হয় নাই, তোমরা বুঝে লও কোন বাতির কথা বলছি, র্যাকেট খেলার সময় দিলে তোমরা লাগাও,
বুঝছো? ওই হলুদ বাতি দেখতে কি পেঁয়াজ আর রসুনের মতো, ওটা হলো বাল্ব, একে বলা হয় কন্দ। রাইজোম, রাইজোম, রাইজোমকে আদা, যেটা এরকম একদম যে কোনো আকৃতি ধারণ করে এবং ঠাসাঠাসি করে থাকে আর কি। এবার সে টিউবার কি, টিউবার ফুললা মুল্লা আলু হয়ে যায়, এটাই মাথায় রাখবা, এক্সাম্পলগুলো আগে মনে রাখতে হবে। তো কিছু কিছু উদ্ভিদের মাটির নিচে শাখার অগ্রভাগ, হ্যাঁ, খাদ্য সঞ্চয় করে, ফলে স্ফীত হয় বা মোটা হয়। স্ফীত হওয়া মানে ফুলে ওঠে এবং কন্দের সৃষ্টি করে, একে বলা হয় টিউবার। ভবিষ্যতে এই কন্দের জননের কাজে আসে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, যেমন আলুর গায়ে থাকে, যেটাকে আমরা চোখ বলি, ঠিক আছে? তো এগুলো দেখতে চোখের মতো, তাই এদেরকে চোখ বলা হয়। চোখের মধ্যে একটি করে কুড়ি থাকে, আঁশের মতো অসবুজ পাতার কক্ষে এসব কুড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি করে স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। আলুর কিন্তু চোখ কেটে গাইড়ে দিলে আলু হয়, তোমরা সবাই জানো। আলু ও আদা থেকে কিভাবে অঙ্গজনন ঘটানো যায় তা হাতে কলমে দেখো। ওই যে আলুর চোখ যেটা আছে, চোখটা কাইটে গাইড়ে দিবে। আদারও সেম, ওই যেখানে থেকে রাখে দিলে কুশি বের হয়, ওটাই গাইড়ে দিবে, বুঝছো? এরপর রাইজোম, রাইজোম কেরা মাটির নিচে ভূমি সমান্তরালে অবস্থান করে এবং কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে কি শল্কপত্রের কক্ষে কাক্ষিত মুকুলের জন্মে, মানে এক কথা যেখানে পর্বসন্ধি, মানে এই যে আদার এই অংশ আর এই অংশ যুক্ত, যেখানে জয়েন্টটা, ওকে বলা হচ্ছে পর্বসন্ধি। পর্বসন্ধি থেকে কি হয়, নতুন মানে মুকুল বের হয়, কাক্ষিক মুকুল জন্মায়। এরা খাদ্য সঞ্চয় করে, মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ জন্মগ্রহণ করে, যেমন আদা। ওকে, বাল্ব বা কন্দ, এটা তো আমি বলে দিলাম, এরা অতি ক্ষুদ্র কাণ্ড। এরা কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ। রসুন, দেখবার রসুনের কোয়াগুলো যদি খুলে ফেলাও, প্রতিটা কোয়া থেকে একটা নতুন করে কি হবে, রসুন বের হবে। এরপর রয়েছে স্টোলেন। আমরা কচুর লতি দেখছো, কচুর লতি কি হয়, মাটিতে সুন্দর মতো সুতার মতো প্যাঁচা প্যাঁচা থাকে না? তো এগুলো কচুর শাখা কাণ্ড, এগুলো কচুর কেমন কাণ্ড, শাখা কাণ্ড। এগুলো জননের জন্য পরিবর্তিত হয়। স্টোলেনের অগ্রভাগে কি হয়, মুকুল উৎপন্ন হয়। এভাবে স্টোলেন উদ্ভিদ প্রজননে সাহায্য করে, যেমন কচু এবং পুদিনা। পুদিনা তো সেম, ওই যে যেই গোড়াগুলা থাকে, শিকড়গুলা গাইড়া দিলেই কি হয়, নতুন গিয়ার জন্ম হয়, কি বলে ওর নাম, নতুন গাছ হয়। এরপর রয়েছে একটা হলো অফসেট, একটা হলো বুলবিল। বুলবিল, আমার আবার উচ্চারণের হাউকাউ হয়। সো মোদ্দা কথা, তোমার এখানে তিনটা জিনিস লাগবে, একটা হলো টিউবার, রাইজোম, একটা কন্দ। এই তিনটা মাস্ট বি মুখস্থ ভাই, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, এমসিকিউতে বল অথবা এসকিউতে বল। এরপর অফসেট কি, কচুরি পানা, টোপা পানা। অফসেট মানে ভিতরটা ফাঁপা। এরকম জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদের জন্ম হয়। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, যেমন কচুরি পানা। ভালো কথা। বুলবিল কি, কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না পেয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, একে বুলবিল বলে। এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, যেমন চুপড়ি আলু। মানে আলু, কিন্তু আলুর গায়ে ছোট ছোট এগুলো বিন্দু বিন্দু বুটের মতো হয়, ওগুলো মাটিতে পড়া যায়, ওগুলাকে বলে বুলবিল। ওগুলাই পড়ে আবার নতুন গাছের জন্ম দেয়, বুঝছো? পাতার মাধ্যমে কি, পাতা খুললে পড়ার লগে লগে নতুন গাছ বের হয়। কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়, ওই মুকুল থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, যেমন হলো পাথরকুচি। এটা পরীক্ষার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পাতার মাধ্যমে কি হয়, নতুন উদ্ভিদের বা প্রজনন ঘটে, সেটা হলো পাথর কুচি। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। তো এতক্ষণ যেসব প্রক্রিয়ার কথা বলা হলো, প্রাকৃতিকভাবে এগুলো ঘটে। প্রাকৃতিকভাবে মানে কি, আপনা আপনি ঘটে, আমাদের যা খুব বেশি কাটাকাটি ছেঁড়াছিড়ি করা লাগে না। তবে উন্নত গুণসম্পন্ন অর্থকারী ফসলের ক্ষেত্রে অনেক সময় কী হয়, কৃত্রিম অঙ্গজন ঘটানো হয়। কী হয়, নতুন বৈশিষ্ট্যের সমাগম ঘটে না। কিসের ফলে, ওই যে প্রাকৃতিক প্রজননের ফলে কী হয়, নতুন বৈশিষ্ট্যের মানে বিকাশ হয় না। কিন্তু যখন কৃত্রিম জন ঘটানো হয়, তখন দেখা যাবে কি, নতুন নতুন কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে। আম আগে ছোট ছিল, এখন বড় হয়েছে। ধান আগে প্রতি কি বলে, প্রতি বিঘায় 10 মণ পাওয়া গেলে এখন দেখা যাচ্ছে ওটা 15 মণ 20 মণ পাওয়া যাচ্ছে। এগুলো কিসের কারণে, এগুলো এই যে কৃত্রিম প্রজননের কারণে বা কৃত্রিম উপায়ে ফলানোর কারণে।
সো কৃত্রিম অঙ্গজনন কি? ভালো জাতের, দেখো কৃত্রিম অঙ্গজনন ভালো জাতের আম, কলা, লেবু, পেয়ারা ইত্যাদি গাছের কলম করতে তোমরা সবাই দেখেছো। কেন কলম করা হয়? কলম করা হয় কারণ যেসব উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত, অনুন্নত মানে কি কম উন্নত এবং পরিমাণে কম হয়, সাধারণত সেসব উদ্ভিদের কী হয় কৃত্রিম অঙ্গজনের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যকে সংরক্ষণ করা হয়। মাতৃ উদ্ভিদ বলতে যেটা ফলন দেয় বেশি, যেটার কম খরচে বেশি লাভ পাওয়া যায়, ওটাই ওই বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করা হয়। যেমন আম এই গাছে আগে ধরতো মনে করো 20টা, বাট এর থেকেও একটা ভালো জাত আছে যেটা দিয়ে কলম করলে ধরবে হলো গিয়ে 100টার মতন। সো এটাই হলো মূল ফ্যাক্টর। এবার এসো কৃত্রিম অঙ্গজনন সম্পর্কে আমরা জানি। একটা হলো কলম করা, এর মানে হলো গ্রাফটিং। এরপর রয়েছে শাখা কলম, শাখা কলমরে বলা হয় কি কাটিং। তো শাখা কলম কি? শাখা কলম হলো গোলাপ গাছের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিন পরে এখান থেকে নতুন কুড়ি উৎপন্ন হয়, এসব কুড়ি বড় হয়ে নতুন গাছের জন্ম হয়, আর এই নাম হলো শাখা কলম। শাখা কলম বুঝছি, শাখা কলমের একটা নাম হলো কাটিং, ঠিক আছে? কাটিং দেখে ভয় পেয়েন না। এরপর বলছে কলম বা গ্রাফটিং। সো কলম করার জন্য প্রথমে একটি সুস্থ কচি সতেজ শাখা বা সায়ন, সায়ন মানে কি যেটা ছোট গাছটা, হ্যাঁ সুস্থ ছোট কচি সতেজ গাছ নির্বাচন করতে হবে। উপযুক্ত স্থানে কি বাকল সামান্য কেটে নিতে হবে, আর বাকল সামান্য কি করব কেটে নিব, নিয়ে এবার ওই ক্ষত স্থানটিতে মাটি ও গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করব। মনে করো তোমার একটা হাত আছে, ডাইন হাতটা সুন্দর করে কাইটা মাটি আর লবণ লাগাই দিল। মনে করো তুমি একটা গাছ, আম গাছ কচি। সো এবার কি নাম সেলোফোন টেপ বা পলিথিন দিয়ে ওই স্থানটি মুছে দিতে হবে যাতে পানি লেগে মাটি বা গোবরের মিশ্রণ খসে না পড়ে। নিয়মিত পানি দিয়ে অংশটি ভিজিয়ে দিতে হবে। এভাবে কিছুদিন পর দেখা যাবে ওই স্থানে কি গজাবে? মূল গজাবে। এরপর মূল সহ শাখার ওই অংশটি কি হয়েছে মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে অন্যত্র রোপণ করে নতুন উদ্ভিদ বের হবে। মানে এটা দেখে আমার ডেডপুলের কথা মনে পড়ে গেল। ডেডপুল কি যেন একটা অ্যাক্সিডেন্ট করে শরীর ছাত্রা পাত্রা হয়ে গেছে, কারণ একটা হাত ছিল, ওই হাতটা থেকে ধীরে ধীরে পুরো একটা মানুষ হয়ে গেছে। উল্টা ছিল, মানে হাত ছিল না, মানে হাতটা ছোটো থেকে বড় হয়েছে, ওই হয়েছে দশা। বুঝছো তো? তো সায়ন নির্বাচন মানে যেই গাছ থেকে আমি কাটি নিয়ে নতুন গাছ বের করবো ওটা হলো সায়ন বা সায়ন শাখা, হ্যাঁ সতেজ শাখারে সায়ন বলা হচ্ছে, সায়ন নির্বাচন করা। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝছো। ডেডপুলে না চিনলে কোনো সমস্যা নাই। এই হলো টোটাল কাহিনী। আমরা চলে আসলাম পার্ট 4, যেটা হলো যৌন জনন। কি বলছে দেখো, ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ উৎপন্ন হয়। যেমন আমের মুকুল থেকে আগে আম হয়, আর আম থেকে আমের বীজ পাওয়া যায়, মানে আমের আটি পাওয়া যায়। আটিটাই হলো আমের বীজ। ওই আটি থেকে আবার নতুন আম গাছের জন্ম হয়, তো বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। সপুষ্পক মানে যে উদ্ভিদের ফুল হয়, আর অপুষ্পক মানে যে উদ্ভিদের ফুল হয় না। ওকে, তাই ফুল উদ্ভিদের যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ অংশ। দেখ, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে নতুন গাছ, তাহলে সবার আগে ফুল না, সেজন্য ফুলকে নিয়ে এত কাহিনী কীর্তি। কি কাহিনী কীর্তি বলছে? তাই ফুল উদ্ভিদের যৌন প্রজননের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ। ফুল, সো ফুলের 5টি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে? 5টি। একটা হলো পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। কয়টা? 5টা হয়েছে। দেখো, পুষ্পাক্ষ, বৃতি, দল অথবা পাপড়ি, 4 হলো পুংকেশর, 5 হলো গর্ভকেশর। যদি 5টি অংশ পেয়ে থাকো কোনো ফুলের, যদি 5টি অংশ থাকে তখন তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর যদি কোনো ফুলে 5টি অংশের থেকে কম থাকে বা 2-1টি কম থাকে তখন তাকে বলা হবে কি অসম্পূর্ণ ফুল। কখনো কখনো ফুলের এই 5টি অংশ ছাড়াও বৃতির নিচে একটা অতিরিক্ত অংশ থাকে। বৃতির নিচে একটা কি থাকে? অতিরিক্ত অংশ থাকে। একে বলা হয় উপবৃতি। কি বলা হয়? উপবৃতি। জবা ফুলের এমন উপবৃতি দেখা যায়। জবা ফুলে কি দেখা যায়? উপবৃতি দেখা যায়। আবার কোনো কোনো ফুলের বৃন্ত থাকে। বৃন্ত কোনটা? বৃন্ত হলো এই যে ডালটা, হ্যাঁ, সেগুলোকে বলা হয় সবৃন্তক ফুল। আর যে সকল উদ্ভিদের বৃন্ত থাকে না তাকে বলা হয় অবৃন্তক ফুল। তো কেমনে মাথায় রাখবো? ফুলের 5টা অংশ: পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি,
পুংকেশর, গর্ভকেশর। যেখানে 5টা আছে সেটা সম্পূর্ণ ফুল, যদি 2-1টা মিসিং থাকে তাহলে সেটা অসম্পূর্ণ ফুল। বৃতির নিচে আরেকটা অতিরিক্ত অংশ থাকলে তাকে বলা হবে উপবৃতি। জবার উপবৃতি দেখা যায়, সো আবার যার বৃন্ত রয়েছে তাকে বলা হয় সবৃন্তক ফুল, যার বৃন্ত নেই তাকে বলা হয় অবৃন্তক ফুল। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সো এই চিত্রটা একটু ভালো করে দেখবা, এই চিত্রটা আর্ট করে বাসায় প্র্যাকটিস করবা। এখন প্রশ্ন কেন? কারণ সিকিউতে এই কোশ্চেনটা আসতেই পারে, ফুলের একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ আলোচনা করো। তো এই ফুলটা সুন্দর করে তোমরা খাতায় আর্ট করার চেষ্টা করবো। কী কী রয়েছে এখানে? পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, বৃতি এবং পুষ্পাক্ষ। ওকে, এই হলো টোটাল কনসেপ্ট। এরপরে দেখো কি বলছে, ফুলের বিভিন্ন অংশ। এখানে কি বলছে? এখানে বলছে হলো ফুলের বিভিন্ন অংশ। প্রথম অংশ বৃতি, দেল হলো দলমণ্ডল, তারপর রয়েছে পুংস্তবক, স্ত্রীস্তবক, পাপড়ি কিন্তু নাই। এই 4টা আইটেম। ওকে, সো বৃতি কি? ফুলের সবচেয়ে বাহিরের স্তবক হলো বৃতি। তোমরা খেয়াল করবা জবা ফুলের শুরুতে কচি অবস্থায় বাইরে সবুজ রঙের একটা অংশ থাকে, ওকে বলা হয় বৃতি। ওটাই কলি থাকতে থাকতে ওটা বড় হয়ে লাল ফুলটা বের হয়, তো যেই সবুজ অংশটাই হলো বেসিক্যালি বৃতি। ওকে, সাধারণত এরা সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত হলে সেটি, যদি খণ্ডিত হয় তখন তাকে বলা হয় বিযুক্তি বৃতি। আর যদি খণ্ডিত না হয়, খণ্ডিত মানে কি? খণ্ড খণ্ড হবে না, তখন তাকে বলা হবে যুক্ত বৃতি। সো এর প্রতি খণ্ডকে বলা হয় বৃত্তাংশ, মানে খণ্ডিত হলে তার প্রতি অংশকে কি বলা হবে? বৃত্তাংশ বলা হবে। এই বৃতির কাজ কি? দেখো জবা ফুলটা তো লাল, সবুজ রঙের বৃতি সেটাকে ঢেকে রাখে। যখন ঢেকে রাখে তখন কড়ি মানে হলো ছোট অবস্থা, কুড়ি অবস্থাকে রোদ, বৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে কে? বৃতি। তাহলে বৃতি ফুলের অন্যান্য অংশগুলোকে, বিশেষত কুড়ি মানে একদম কচি জ্বালা ফুল, একে রোদ, বৃষ্টি এবং পোকামাকড় থেকে কি করে? রক্ষা করে। এরপর রয়েছে কি? দলমণ্ডল। সো দলমণ্ডল কাহিনী কি? দলমণ্ডল হলো এটি বাইরের দিকে দ্বিতীয় স্থাবক, কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। তার দলমণ্ডল কারা? একটা দল, যে দলে অনেকগুলো কি রয়েছে? পাপড়ি রয়েছে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দল বলা হয়। পাপড়িগুলো পরস্পরের সাথে যুক্ত, যেমন ধুতুরা, ঠিক আছে? এই পাপড়িগুলো পরস্পরের সাথে যুক্ত হলো কার? ধুতুরার। আবার পৃথক থাকতে পারে, যেমন জবা, ওই যে জবার লাল লাল যে পাতার মতো আমরা ছিঁড়ি, ওগুলো হলো বেসিক্যালি কি? জবার পাপড়ি। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। এই পাপড়ির বিভিন্ন রঙিন হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো এই পাপড়ির রঙিন হওয়ায় পোকামাকড়, পশু পাখিকে আকর্ষণ করে, যাতে পরাগায়ন নিশ্চিত হয়। এখন প্রশ্ন, পরাগায়ন কি? এটা আমরা সামনেই দেখতে চলেছি। সো এরা ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে। ওকে, এরপর রয়েছে পুংস্তাবক বা পুংকেশর। সো এটি ফুলের তৃতীয় স্তাবক, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পুংস্তাবক, এই স্তাবক প্রতিটি অংশকে পুংকেশর বলে। প্রতিটি অংশকে কি বলা হয়? পুংকেশর। এরপর রয়েছে পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। শীর্ষের থলির মতো যে অংশ আছে, মনে করো, দাঁড়াও আমি দেখাই ছবিটা। এই যে এটা পুংকেশর না? এই দণ্ডের মতো একটা অংশ, একটা এই যেখানে থলির মতো একটা অংশ উপরে দেখছো, এই হলো থলির মতো অংশ। ওকে, তাহলে দণ্ডের মতো অংশকে বলা হচ্ছে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে বলা হচ্ছে কি? পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পরাগরেণু উৎপন্ন হয়। পুংকেশর থেকে পুং জননকোষ উৎপন্ন হয়। পরাগরেণু থেকে কি উৎপন্ন হয়? পুং জননকোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, এটা আল্লাহর হস্তে মুখস্থ করে দিবেন। কি বলছি বলেন? পুংস্তাবক, এটি ফুলের তৃতীয় স্তাবক। স্তাবকের প্রতিটি অংশকে বলে পুংকেশর। পুংকেশরের দণ্ডের মতো অংশ পুংদণ্ড, থলির মতো অংশ হলো পরাগধানী। পরাগধানীতে থাকে পরাগরেণু। পরাগরেণুতে উৎপন্ন হয় কে? পুং জননকোষ। আর এই পুং জননকোষ কি? জনন কাজে অংশগ্রহণ করে। এবার সব থেকে ভিতরের অংশ হলো স্ত্রী স্তাবক, যেটা হলো চতুর্থ স্তাবক। এরা এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি পুংস্তাবক গঠিত হয়। গর্ভপত্র একসাথে অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী। যদি গর্ভপত্রগুলো পরস্পরের যুক্ত থাকে তখন আমি কি বলবো? যুক্ত গর্ভপত্রী। আর আলাদা থাকলে তাকে আমি বলবো বিযুক্ত গর্ভপত্রী বলে। একটি গর্ভপত্রের তিনটি অংশ রয়েছে। একটি গর্ভপত্রের কয়টি অংশ রয়েছে? তিনটি। এটা হলো গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। সো একটি গর্ভপত্রের কয়টি অংশ রয়েছে? তিনটি। সেটা কি? গর্ভাশয়, দণ্ড, একটা হলো মুণ্ড। এখন এই বইগুলো এই জন্যই ভালো লাগে না,
এই গ্যাপ এই পৃষ্ঠার পর ওই পৃষ্ঠায় নিয়ে গেছে। এখন গর্ভাশয়, যে দেখো গর্ভাশয়ে কি হয়, গর্ভাশয়ে ডিম্বক সাজানো থাকে। কি সাজানো থাকে? ডিম্বক সাজানো থাকে। এখন এই ডিম্বকের ভিতর কি হয়, ডিম্বকের ভিতর ডিম্বাণু বা স্ত্রী যৌনকোষ থাকে। ডিম্বকে স্ত্রী যৌনকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এরা পুং স্থাপকের মতো সরাসরি যৌন কাজে অংশগ্রহণ করে। ওকে। আর পুরুষের কি ছিল? পরাগধানীর মধ্যে ছিল পরাগরেণু তো ছিল পুং যৌনকোষ। আর এখানে রয়েছে ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বকে উৎপন্ন হয় আমার স্ত্রী জনন কোষ। সো বৃতি ও দল মণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তাবক মানে এরা সাহায্য করে প্রজননের জন্য। কিন্তু অত্যাবশ্যকীয় মানে যেটা না হলেই না, যেমন আমাদের জীবনে পানি অত্যাবশ্যকীয়, পানি না হলেই কুপকাত, বোঝা গেছে? তো এটাকে এই অত্যাবশ্যকীয় উপাদান হলো পুং স্তাবক আর স্ত্রী স্তাবক। হ্যাঁ, কারণ এটা জনন কাজে অংশগ্রহণ করে। আর এদেরকে রক্ষা করে কে? বৃতি এবং দলমণ্ডল, এদেরকে বলা হয় সাহায্যকারী স্তাবক। এরপরে রয়েছে পুষ্প পত্র ধারক, একটা হলো থ্যালামাস। সো এর উপরের অংশেরগুলো স্তবকে কী করে? ধারণ করে। এটা বেসিক্যালি আবার না হলেও চলবে। এবার পুষ্পমঞ্জরি কি? পুষ্পমঞ্জরি তোমরা সবাই দেখেছো, কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখা ফুলগুলোকে একটি বিশেষ নিয়মে সাজাও থাকে। মানে যে একটা ফুল, মনে করো এইটা আমার আট খারাপ বুঝালো ভাই, যে মনে করো এটা হলো একটা ফুল, এই ফুলটা একটা দণ্ডের মধ্যে থাকে, এই দণ্ডটাই হলো পুষ্পাক্ষী। এই যে সাজানো, যে নিয়মে এখানে সাজানো আছে, এটাই হলো পুষ্পাক্ষী। ফুলসহ এই শাখাকে বলা হয় কি? পুষ্প মঞ্জুরি। কি বলছি? ফুল সহ পুরো শাখাকে আমি কি বলবো? পুষ্প মঞ্জুরি। পরাগের জন্য এর গুরুত্ব খুবই বেশি। এর শাখার বৃদ্ধি অসীম হলে একে বলা হয় অনিয়ত পুষ্প মঞ্জুরি। আর বৃদ্ধি যদি সসীম হয়, সসীম মানে ছোটো মোটো হয়, মানে ফুলের কাছাকাছি হয়, তখন তাকে বলা হয় নিয়ত পুষ্প মঞ্জুরি। আশা করি এই জায়গা পর্যন্ত আমাদের কথাগুলো ক্লিয়ার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট, আই ট্রাই টু ডু মাই বেস্ট। সো এখন আমরা কোথায় চলে আসলাম? পরাগায়নে। পরাগায়ন কি? পরাগায়নকে বলা হয় পরাগ সংযোগ। পরাগায়নকে কি বলা হয়? পরাগ সংযোগও বলা হয়। পরাগ যেন কি? পরাগ হলো যেখানে কি থাকে? পুং স্তাবক থাকে, তাই না? পরাগায়ন ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত। কেন পূর্ব শর্ত? আমরা এখনই জানবো। ফল থেকে না বীজ হবে। আমের কথা চিন্তা করো, ফল থেকে বীজ হবে। এটা তখনই উৎপন্ন হবে যদি পরাগায়ন ঘটে, মানে ফুলদের পরাগায়ন যদি ঘটে। পরাগায়নটা ঘটবে কোথায়? ফুলে পরাগায়ন ঘটলে ফল হবে, আর ফল যদি একবার হয় তখন ফলে কি হবে? বীজও হবে সপুষ্পক উদ্ভিদে। তো পরাগায়ন হলো ফল ও বীজ উৎপাদনের কি? পূর্ব শর্ত। একটি ফুলের পুং স্থাবকের পরাগধানীতে তোমার আঙ্গুল দিয়ে ডলা দাও, এলে কি লেখছে? হাবি যাবি। তো এখানে দিলে কি পাবো? হলুদ বা কমলা রঙের কিছু গুঁড়ো পাবো। এই গুঁড়োগুলোই হলো পরাগরেণু। খুব ভালো কথা। তো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তার মানে এই যে দেখ, এটা সফুল মানে একই গাছে, এটা না, এটা মানে প্রজাপতি মৌমাছি। আর এই যে একটা ফুল, এই দুটো ফুলের মধ্যে যদি পরাগায়ন আদান প্রদান ঘটে তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। আর যদি এই ফুল মানে এই গাছের ফুল আর এই গাছের ফুলের মধ্যে পরাগায়ন ঘটে তখন তাকে বলা হবে পরপরাগায়ন, পর গাছে হবে। তো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই জাতের অন্য ফুলে, একই জাত অন্য ফুল বলতো তো এই গাছ, এটা মনে করো একটা লিচু গাছেরই অন্য একটা ফুলে হবে। লিচু গাছের ফুলের সাথে আম গাছের ফুলের পরাগায়ন হবে না। ওকে। তো একই জাতের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়? পরাগায়ন বলে। পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন এবং একটা হলো পরাগায়ন। এখন প্রশ্ন, স্বপরাগায়ন কি? দেখো, স্বপরাগায়ন হলো একই ফুলে মানে সেম ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলে, একই গাছ হবে অথবা একই ফুল হবে, মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে বলে স্বপরাগায়ন। পরীক্ষায় প্রচুর আছে স্বপরাগায়ন। এক্সাম্পল কি? সরিষা কুমড়া ধুতুরা এসব উদ্ভিদের স্বপরাগায়ন ঘটে। সরিষা কুমড়া ধুতুরা, তিনটা করে বর্ণ। ওকে। এরপর কি আছে দেখো, এরপর হচ্ছে পরপরাগায়ন। এই পরপরাগায়ন একই প্রজাতির দুটি ভিন্ন, একই প্রজাতির, ওটা ছিল একই ফুল একই গাছ, এটা হলো একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় তখন তাকে বলা হয় পরপরাগায়ন। কোথায় কোথায় হয়? শিমুল, তুলা ভেসে ভেসে বেড়ায়, আর এটা হলো পেঁপে। ঠিক আছে। তো এই দুটার মধ্যে কি ঘটে? পরপরাগায়ন
ঘটে, এটা আমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন কথা হলো পরাগায়নের মাধ্যম কি। পরাগায়নের মাধ্যম, এই টপিকটা একটু তোমাদেরকে বুঝতে হবে। পরাগায়নের মাধ্যম কি, যেমন এখানে দেখো এই পোকাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই চিত্রে কি হচ্ছে, এই যে মৌমাছিগুলো কি করছে, পরাগায়নের এই ফুল থেকে ওই ফুলে গিয়ে নাচানাচি করতেছে। ওরা নাচানাচি করতেছে বিধায় কিন্তু পরাগ রেণুগুলো স্থানান্তরিত হচ্ছে। তো পরাগ রেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগ রেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। তাহলে পরাগায়নের মাধ্যম কাকে বলে, যে বাহক পরাগ রেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। যেমন বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও এ ধরনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। যখন তারা ওই ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন বেসিক্যালি এই পরাগায়ন কাজটা হয়ে যায়। এই সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে যায় এবং ওই বাহকটি বা এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগায়নের ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়, মানে পরাগ রেণুটা কোনটা, তখন পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে তাদের অজান্তে ফুলের পরাগায়ন ঘটে। এখান থেকে কিন্তু সিকিউ কোয়েশ্চেন হবে হবে হবে, আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব দেখব। ওকে, এরপরে কি রয়েছে দেখো, পরাগায়নের মাধ্যমে, পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। একে অভিযোজন বলা হয়। কি বলা হয়, অভিযোজন। সো বিভিন্ন মাধ্যমের জন্য অভিযোজন প্রক্রিয়া বিভিন্ন, যেমন পতঙ্গ পরাগী মানে কি, পতঙ্গকে আকৃষ্ট করতে হবে। বায়ু পরাগী কি, বায়ুর সাথে ওকে নাচতে পারতে হবে। এরপর পানি পরাগী মানে কি, ওকে সহ্য করতে হবে নাকি। এরপর প্রাণী পরাগী মানে কি, প্রাণী ওর উপরে সে অত্যাচার চালাবে, তাকে ওকে কি সুন্দর হতে হয়, মেয়েরা যা টুকুস করে ফুল ছিঁড়িয়ে আনবে, এরকম অত্যাচার চালাবে, ঠিক আছে। সো পতঙ্গ পরাগী ফুলে যেমন ফুল হবে বড়, রঙিন এবং মধু গ্রন্থিযুক্ত। মধু না থাকলে ফুলগুলা কেন যাবে, মানে মৌমাছিগুলো কেন যাবে। পরাগরেণু গর্ভমুণ্ড হতে হবে আঠালো এবং সুগন্ধযুক্ত, যেমন জবা, কুমড়া, সরিষা। ভাই এগুলা মুখস্থ না করলে তুই জীবনও পাবি না, এগুলাই পরীক্ষায় এমসিকিউতে আসবে। এটা কি, ওটা কি, সেটা কি। এই পতঙ্গ পরাগীটা মুখস্থ করবি, পানি পরাগী মুখস্থ করবি, আর বাকিগুলা আল্লাহ দেয় এমনি পাবি। এরপর বায়ু পরাগী কি, ফুলের বর্ণ, গন্ধ, মধু কিছুই নাই, যেমন ধান গাছ, বুঝছিস, এরা হালকা, অসংখ্য, ক্ষুদ্র, মানে এটা সব থেকে দুর্বল, আঠালো শাখান্বিত পালকের নেয়, যেমন হলো ধান। আমরা সবাই দেখি বাতাসে ধান দোলে দোলে দোলে, ওই দোল খাইতে খাইতে ওরা কি করে, পরাগায়ন সম্পূর্ণ করে। পানি পরাগী কি, পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা নাম দেখি বোঝা যায় পানিতে থাকে, এটা মুখস্থ করার দরকারই নেই, ধানও মুখস্থ করার দরকার নাই। কিন্তু পানি পরাগী যেটা আছে, এই যে প্রাণী পরাগী কে কে, কদম, শিমুল আর কচু, এই তিনটা একটু মনে রাখবি। কদম কেউ কেউ খায়, ছোটোবেলায় বহুত কাহিনী কীর্তি হয়েছে এগুলো নিয়ে। কদম কেউ কেউ খায়, কচুও কেউ কেউ, সবাই খায়, কেউ কেউ সবাই খায়। শিমুল খায় না, মানে মানুষ ব্যবহার করে। তো এগুলো হলো প্রাণী পরাগী, ঠিক আছে, প্রাণী পরাগী। এরপর কি আছে দেখো, পানি পরাগী এরা আকারে ক্ষুদ্র, হালকা, অসংখ্য, এরা সহজেই পানিতে ভাসতে পারে। এদের ফুলে কি নেই, কোনো গন্ধ নেই। স্ত্রী স্থাপকের বিন্তক লম্বা, কিন্তু পুং ফুলের বিন্তক ছোট হয়। পরিণত ফুলের, এগুলো এমনি রিডিং করলেই হবে। পরিণত পুং ফুলের বিন্ত সহ কি করে, খুলে পানিতে ভাসতে থাকে, তারা ভাসাভাসি করুক, যেমন পাতা শ্যাওলা। এরপর রয়েছে কি, প্রাণী পরাগী ফুলের অভিযোজন। তো এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয় হয় যাতে মেয়েরা যা ছিঁড়িয়ে আনতে পারে। এসব ফুলে গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। গন্ধ থাকাটা জরুরি মেয়েকে ছেঁড়ার জন্য। যেমন কদম, শিমুল, কচু কোনো মেয়ে ছিঁড়ছে আমি দেখি নাই, ছিঁড়ে ঠেকায় পড়লে। পাঠ 7-8 কি বলছে, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত। এখন প্রশ্ন, জননকোষ সৃষ্টি হলো কার পূর্বশর্ত, নিষিক্তকরণের পূর্বশর্ত। তার মানে নিষিক্তকরণ হলেই জননকোষের সৃষ্টি হবে। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। তাহলে নিষিক্তকরণ কি, একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে, একত্রে হওয়াকে কি বলা হয়, নিষিক্তকরণ। আলটিমেটলি পুং গ্যামেটটাই স্ত্রী গ্যামেটের কাছে যায়, পরাগরেণুটা কোথায় যায়, গর্ভমুণ্ডে যায়। সো দেখো, এই যে গর্ভমুণ্ড, পরাগরেণু, পরাগনালিকা, ডিম্বক, গর্ভাশয়, প্রতিপাদ কোষ,
নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, তারপর রয়েছে ডিম্বাণু, সহকারী কোষ, আর একটা হলো পুংগ্যামেট। এটাই সেম জিনিস, জাস্ট এখানে উল্টো দিক থেকে দেখাইছে। ওকে, এটা হলো নিষিক্তকরণ প্রক্রিয়া। কিভাবে ঘটে আমরা সেটাকে দেখব। মাথায় রাখবা কিছু জিনিস: পরাগ রেণু, পরাগ নালিকা, তারপর হলো গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড এখানেই, যে এইটা হলো গর্ভমুণ্ড, এখানেই থেকে যাত্রা শুরু করে। এই যে এখানে নালীপথে এখানে আসে, কোথায়? ডিম্বকে আসে। এই পুরো অংশটা, এই যে দেখো আমি যে গোল করলাম, এই পুরো অংশটা হলো বেসিক্যালি কি? ডিম্বক। এখানে এই ছোটো যে অংশটা, এই পুরো, এই যে এই পুরো অংশটাকে বলা হয় গর্ভাশয়। এই পুরো অংশটাকে কি বলা হয়? গর্ভাশয়। তার মানে আমি কোনটা ইন্ডিকেট করতেছি? এই অংশটাকে ইন্ডিকেট করতেছি। এই অংশটাকে কি বলা হয়? গর্ভাশয়। আর ভিতরের ছোট অংশটাকে বলা হচ্ছে কি? ছোট অংশটাকে বলা হচ্ছে ডিম্বক। এরপরে ডিম্বকের পরে একটা জিনিস ভালো করে তাকাও, সেটা হলো এই যে ভিতরে এই জায়গার মধ্যে যে মাঝের কোষ আর একটা হলো পাশের কোষগুলা, এই দুই কোনাবাড়ির যে কোষ আছে, কোনাবাড়ির কোষগুলো আমি একটু মনে হয় জুম করে দেখালে ভালো হয়। ওয়েট, জুম। ফাটা ফাটা হচ্ছে, আচ্ছা তাও একটু তোমাকে দেখার চেষ্টা করি। এই যে মাঝে যেগুলো আছে, এগুলোকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? গৌণ। আর এই কোনাবাড়িতে আর এই কোনাবাড়িতে যেগুলো আছে সেগুলো হলো প্রতিপাদ কোষ। এগুলোই বেসিক্যালি কী করে? ফলের জন্ম দেয়। আর এখান থেকে এদের যাত্রা শুরু হয়। আমরা একটু লাইন টু লাইন বই থেকে আমি তোমাদেরকে একটু ডিকোড করিয়ে দেই। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে সর্বাত্মক সহযোগিতা করবে আমাকে। সো প্রথমেই দেখো, প্রথমেই কি বলছে, এই বইয়ের এটাই সমস্যা। কথা একদিকে, বিবরণ হলো আরেকদিকে, চিত্র একদিকে, বিবরণ আরেকদিকে। এই বইগুলোকে আপডেট করা অতীব জরুরি। পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। কোথায় স্থানান্তরিত হয়? গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে একটি ফুলে ওঠে, আর আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে। এই যে দেখো, এটা হলো নালী। এটা কি? এটা হলো বেসিক্যালি নালী, যেটা রস শুষে নিয়ে বের হয়ে আসে। এই নালীকে বলা হয় পরাগ নালিকা। কি বলা হয়? পরাগ নালিকা। সো এটি হলো পরাগ নালী। তাহলে কাহিনী কি? এই পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরাগরেণুগুলো কোথায় যায়? এই গর্ভমুণ্ডে যায়, ওই গোল গোল যেগুলা। দাঁড়াও, এই যে গোল অংশটা হলো আমার কি? গর্ভমুণ্ড। এখানে আসে কে? পরাগ রেণু। ওখান থেকে একটা নালী পথ সৃষ্টি করে যাত্রা শুরু করে। ওই পথ নালীকে বলা হয় কি? পরাগ নালী। এরপরে পরাগনালী গর্ভমুণ্ড ভেদ করে ডিম্বাশয়ের ডিম্বকের কাছে পৌঁছায়। এই যে গর্ভনালী, গর্ভাশয় কি করে? এই যে গর্ভাশয় বলতে এই পুরাটাকে বলা হচ্ছে গর্ভাশয়। এইটা ভেদ করে, ভেদ করে এসে কোথায় পৌঁছায়? এই যে ডিম্বকের কাছাকাছি এসে পৌঁছায়। ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি গ্যামেটের সৃষ্টি হয়। পরাগনালীর ভিতরে যে পরাগ রেণু ছিল, সেখান থেকে কি সৃষ্টি হয়? দুটা গ্যামেটের সৃষ্টি হয়। এবং ডিম্বকের, খেয়াল করো, ডিম্বকের ভিতরে পৌঁছে নালীটি ফেটে যায়। কোথায়? তার মানে এই অংশটা, কোন অংশটা একটু দেখো, এই যে ডিম্বকের নালীর ভিতর গেল, এই যে পরাগ পুংগ্যামেট দুটা গেল, গিয়ে এই ভিতরে গিয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে কি হয় সেটা এখানে ডাইরেক্টরা দেখিয়ে দিয়েছে। ফেটে যাওয়ার পরে ফেটে যায় এবং পুংগ্যামেট দুটি কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। পুংগ্যামেট আমরা সবাই জানি ডিম্বকের ভিতর কি থাকে? ভ্রূণতলি থাকে। আর ভ্রূণতলিতে কি থাকে? স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু থাকে। কি থাকে? স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের কি ঘটে? একসঙ্গে মিলিত হয়। এই পুংগ্যামেট একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়। এভাবে নিষেক্রিয়া সম্পূর্ণ হয়। যেহেতু ওখানে দুইটা পুংগ্যামেট ছিল, কয়টা পুংগ্যামেট ছিল? দুইটা পুংগ্যামেট ছিল। সো দুইটা পুংগ্যামেটের মধ্যে একটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়েছে, আর অপর যে পুংগ্যামেটটি রয়েছে ওকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। ও কিন্তু স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় না, বরং কার সাথে মিলিত হয়? গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য উৎপন্ন করে। শস্য বলতে কি? যেটা বেসিক্যালি আমাদের ফলের শ্বাস বা ফলের অংশ, যেটা আমের যেই শ্বাস বা আমের যে অংশটা আমরা খাই, ওটা কি? ওটা হলো আমের শস্য। ওকে, আর এই যে এদের মিলনের ফলে যেটা হলো সেটা হলো আমের আটি। সেটা আলটিমেটলি কি হয়ে যায়? আমের আটি বা বীজ হয়ে যায়। তা এই হলো টোটাল কাহিনী। ওই বীজ থেকে আবার কি হয়? নতুন ফলের উৎপন্ন হয়। আশা করি আমার কাছে এবং তোমাদের কাছে এই টপিকগুলো মোটামুটিভাবে
ক্লিয়ার। এখন আমরা দেখব ফলের উৎপত্তি কিভাবে হয়। আমি কি উপরেরটা আরেকবার বলে দিব? হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকবার এক্সপ্লেন করি এই লাইনগুলো ধরে ধরে। পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভমুণ্ড কোনটা? ওই যে উপরে যে গোল অংশ, এখানে এসে পতিত হয়। পতিত হওয়ার পর কে পতিত হয়? পরাগরেণু গর্ভমুণ্ডে যায়, যার পর ওখান থেকে একটা নালিকা পথ সৃষ্টি করে কোথায় দিকে যায়? গর্ভাশয়ে যায়। এই যে এইটা ভেদ করে আসলো মানে গর্ভাশয়ে চলে আসলো। গর্ভাশয়ে আসার পর সে কী হয়? ডিম্বকের কাছাকাছি আসে, আসার পর সেখানে ফেটে যায়। এই পথে আসার সময় পরাগরেণুতে দুইটা পুংজনকোষের উৎপত্তি হয়, দুইটা পুংজনকোষ এখানে এসে উন্মুক্ত হয়। হওয়ার পরে দুইটা পুংগ্যামেটের মধ্যে একটা পুংগ্যামেট, এখানে একটা স্ত্রী গ্যামেট ছিল, তার সাথে কি হচ্ছে? তার সাথে সে এই যে ডিম্বাণু লেখা, এই যে দেখো এখানে কে আছে? যে ডিম্বাণু আছে, এই ডিম্বাণুর সাথে এই যে মাঝে একটা ডিম্বাণু, একটা হলো কি গৌণ নিউক্লিয়াস। ওই ডিম্বাণুর সাথে আমার একটা পুংগ্যামেট মিলিত হয়ে কি উৎপন্ন করে? শস্য উৎপন্ন করে। শস্য উৎপন্ন করে কি কি লেখা আছে? সঙ্গে মিলিত হয়, এবং অপর একটা পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য উৎপন্ন করে। বেসিক্যালি এই যে মিলিত হয়, মিলিত হয়ে কি হয়? নিষিক্তকরণ হয়। এই নিষিক্তকরণের মাধ্যমে বেসিক্যালি একটা বীজ উৎপন্ন হয়, যদিও বা বইয়ে বলা নাই, যেহেতু বলা নাই তো আমরা ওই টপিকে না যাই। পুংগ্যামেটের সঙ্গে একটি স্ত্রী গ্যামেটের মিলন হয়, এইভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। সো যদি মিলিত হলো, এটার নামই হলো জাইগোট। মিলিত হয়ে যেটা গঠন করে সেটা কি? সেটা হলো জাইগোট, তাই না? আমরা 2 অধ্যায়ে সব শিখেছিলাম। না হলে 2 অধ্যায়ের ভিডিও লিঙ্কে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ওকে, সো অন্য পুংগ্যামেটটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য উৎপন্ন করে। খুবই সহজ একটি ব্যাখ্যা, আশা করি এগুলো আমরা পারবো। এই চিত্রটা একটু খাতায় 2-1 বার আপনারা প্র্যাকটিস করবেন, নামগুলো একটু মাথায় রাখবেন। ওকে, এই চিত্রটা 2-3 বার আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। এবার এই অংশটুকুকে এরা কেটে এইভাবে বড়োভাবে দেখাইছে। বুঝছেন? বুঝছেন কাহিনী? এখন দেখেন কি কাহিনী। এই পুরাটা ডিম্বক, এই যে ভিতরের আবরণটা ডিম্বক, এই কোনাবাড়িতে আছে প্রতিপাদ কোষ, আবার নিচেও যে আছে এগুলোও কি? এগুলো হলো এই যে এখানে একটা কাহিনী আছে। এখানে একটা হলো এই যে এখান থেকে গৌণ নিউক্লিয়াস থেকে গৌণ নিউক্লিয়াস একটা পুংগ্যামেট মিলিত হয়। যে দেখো ভালো করে তাকাও, এই যে এখানে একটা, এটা হলো গৌণ নিউক্লিয়াস আর এটা হলো একটা পুংগ্যামেট। ওকে, আর অপরদিকে এটা হলো কি? ডিম্বাণু। ডিম্বাণুর সাথে এই যে একটা কার? পুংগ্যামেটের মিলন ঘটলো। এদের মিলনের ফলে এরা নিষেক ক্রিয়া সম্পূর্ণ করলো। এই যে এই জায়গাটায় এটা কি? এটা নিষেক ক্রিয়া হইলো। আর এইটা কি? এটা হলো শস্য উৎপাদন করলো। আর এগুলোকে বলা হয় সহকারী কোষ। এই যে এই কোষটা, এই যে এই কোষটা, এগুলোকে কি বলা হয়? সহকারী কোষ। এই যে সহকারী কোষ, এটা পরাগ নালিকা। বেসিক্যালি পরাগ নালিকাটা এইখান থেকে যাত্রা শুরু করে এদিকে আসছে না, ওরা এই অংশটুকু কেটে নিছে। এই যে এই অংশটুকু জাস্ট কেটে নিছে, মানে নালিকাটা এখান থেকে দেখাইছে, শুধু প্রবেশটা। ওকে, আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। তাহলে পরাগ নালিকা, এটা হলো আমার কি? ডিম্বাণু। এটা হলো আমার একটা পুংজন কোষ। এখানে বেসিক্যালি এখানে আমার নিষেক ঘটছে, এটা হলো সহকারী কোষ। আর এখানে কি ঘটছে? গৌণ নিউক্লিয়াসের সাথে অপর একটি পুংগ্যামেটের মিলন ঘটছে। আর এইটা কি? এটা হলো আমাদের প্রতিপাদ কোষ। এটা কি? এটা হলো আমাদের প্রতিপাদ কোষ। আশা করি আমাদের এই বেসিকগুলো মোটামুটিভাবে ক্লিয়ার। ওকে, এখন আমরা কোথায় চলে যাব? দেখো, এখন আমরা চলে যাব ফলের উৎপত্তি। আমরা ফল বলতে সাধারণত আম, জাম, লিচু, কলা, আঙ্গুর, পেঁপে, কি লেখছে? আঙ্গুর, তারপর আপেল, পেয়ারা, সফেদা, মিষ্টি সুমিষ্ট ফলকে বুঝি। এগুলো পেকে গেলে রান্না করা ছাড়াই খাওয়া যায়। অপরদিকে লাউ, কুমড়া, ঝিঙা, পটল এগুলো আমরা সবজি হিসাবে জানি, কিন্তু বিজ্ঞানের ভাষায় ও সবজি না, ও ফল। প্রকৃতপক্ষে এগুলোই সবই হলো ফল। আমরা সবজি হিসেবে ইউজ করি, রান্না করে খাই, কিন্তু সেও কিন্তু ফল। যেমন শশা, অনেকে, আমরা তো সবাই কাঁচাই খাই, সালাদ দিয়ে খাই, অনেকে আবার ওই যে ডাল শশা করে, শশা কিন্তু রান্না করেও খায়। তো শশা কি হয়ে গেল? সবজি এবং ফল। সো ওটা তো গাছ থেকে জন্মেছে, তাই না? তো আমরা ওটাকে ফল বলে চিহ্নিত করব। ওকে, নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই কি হয়? ফল গঠন প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি হয়, তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। কোনটি? গর্ভাশয় কোনটা? এই যে বড় যে অংশটা ছিল মাঝের, এই যে এরকম এই মাঝের অংশটা পুরোটাই কি? গর্ভাশয়, যার ভিতর ডিম্বক সাজানো ছিল। পুরো গর্ভাশয়টা কি হয়ে যায়? ফলে পরিণত হয়। এর ডিম্বকগুলো বীজে রূপান্তরিত, মানে নিষিক্তকরণ করে যেটা হইলো, এখানে একটি পুংগ্যামেট আর একটি কি? ডিম্বাণু মিলিত হয়, ওইটা কি? বীজে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? বীজে। আর নিষিক্তকরণের পর গর্ভাশয় একইভাবে এবং ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে কি বলা হয়? ফল বলা হয়। এক কথায় নিষিক্তকরণের ফল পর গর্ভাশয় যেই বিশেষ রূপান্তরিত অঙ্গে পরিণত হয় তাকে আমরা কি বলে দেই? ফল বলে দেই। এখন যে গর্ভাশয়ের ফলে পরিণত হয় তাকে বলা হয় প্রকৃত ফল, মানে পুরো গর্ভাশয়টায় ফল হয়ে যায়, যেমন আম। অপরদিকে গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হয়, তাকে বলা হয় অপ্রকৃত ফল।
তাহলে প্রকৃত ফলকে আম এবং কাঁঠাল, আর অপ্রকৃত ফল হলো আপেল এবং চালতা। ওকে, আপেলের কিন্তু দেখো চালতার কথা চিন্তা করো, চালতার যে এরকম ছোবালিগুলো থাকে, ছোবালি না কি বলে এটা, পাটগুলো থাকে, চালতা তোরা তো চিনোস নাকি রে ভাই, চালতার যে অংশগুলো থাকে ওগুলো যদি আমরা খুললে হালাই, খুললে ভিতরে যে এরকম কিন্তু ওই যে গর্ভাশয়ের মতো একটা অংশ পাওয়া যায়, ওটা কিন্তু কেউ খায় না, ওটা হালাই দেয় আমি যতদূর জানি। সো প্রকৃত ও অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। সরল ফল মানে হয় একাই থাকবে, গুচ্ছ ফল মানে জোড়া হবে, আর গুচ্ছ ফল মানে অনেকগুলা নিয়ে হবে, তাই তো। তো সরল ফল কি? সরল ফল হলো ফলের একটি মাত্র গর্ভাশয় থেকে একটি ফলের উৎপত্তি হবে, যেমন আম। হ্যাঁ, এরা রসালো এবং শুষ্ক হতে পারে। সরল ফল আবার 2 প্রকার, একটা হলো রসালো, একটা হলো শুষ্ক। সো শুষ্ক হলো সিম, ঢেঁড়স, সরিষা, আর রসালো হলো আম, জাম, কলা। এর ফল ত্বক পুরু, তাদের ছাল থাকে, মানে ছাল ফেলে খাইতে হয়, সোজা আলাপ। যেমন আম, জামেরও কিন্তু পাতলা একটা ছাল থাকে, হ্যাঁ, কলার তো ছাল থাকেই। তো এদেরকে রসালো ফল বলে। এই ধরনের ফল, হ্যাঁ, পাকলে ফল ত্বক ফেটে যায় না। ফল ত্বক মানে বাহিরটা ফেটে যায় না। ওকে, যে যে ফলের ফল ত্বক পাতলা এবং পরিপক্ক হলে শুষ্ক হয়ে ফেটে যায় তাকে বলা হয় নিরস ফল। যেমন দেখ, সিম যদি বেশি পুরাট হয়ে যায় ফাইটা জায়গা। আবার সরিষা আমি জানি না, আমি সরিষার সাথে আমার খুব সম্পর্ক না। ঢেঁড়সও আই থিঙ্ক ফাইটা ফুইটা যায় যদি অনেক বড় হয়ে যায়, মানে বুড়া ঢেঁড়স হয়ে গেলে ফাইটা যায়, শক্ত হয়ে যায়। এরপর হচ্ছে গুচ্ছ ফল। গুচ্ছ ফল কি জিনিস এটা কিন্তু মুখস্থ রাখতে হবে বাবা। সরল ফলকে আম, জাম, কাঁঠাল, লিচু, লিচু কিসের, হ্যাঁ লিচুও তো পড়বে, লিচুও তো সরল ফল, তাই না। তো আম, জাম, কলা, এগুলো কি, এগুলো হলো সরল ফল। আর রসালো সরল ফল, আর একটা নিরস সরল ফল, এটা মাথায় রাখবেন। ওকে, এরপরে কি আছে দেখো, এরপর রয়েছে সরল ফল এক্সাম্পল দেখে বুঝছি। গুচ্ছ ফল কি? গুচ্ছ ফল হলো যেখানে গুচ্ছ আকারে অনেকগুলো থাকবে, যেমন আঙ্গুর, এটা যে কি আমি চিনলাম না, এটা যে কোন ফল, যারা জানো কমেন্টে জানাও। তো একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে, একটি ফুলে কি হবে, অনেকগুলো গর্ভাশয় থাকবে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হবে এবং এদের বোটার উপর গুচ্ছাকারে মানে গুচ্ছ করে থাকবে, তাকে বলা হয় গুচ্ছ ফল। যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, তারপর হলো সফেদা। আতা কি একসাথে থাকে? কে জান, আতা তো আমি একটাই দেখি, তাহলে ওটা মানে পাটগুলো, ভিতরের পাটগুলো। যাই হোক, চম্পা, নয়নতারা, আকন্দা, আতার একটু মুখস্থ করে নিবা। ওকে, আর আঙুর তো বোঝাই যাচ্ছে, তাই না। এরপর হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফল হলো একটি পুষ্পমঞ্জুরি সম্পূর্ণ অংশ যখন ফলে পরিণত হয়। আসলে আমরা যে আনারসটা খাই, আনারসটার কিন্তু আলটিমেটলি এটা হলো ফুলটা, উপরে যেটা আমরা কাটতে হেলা দিই, আর দেখবে এর নিচে একটা ডাল থাকে, তারপরে এটাও ডাল ছিল যেটা আমরা কাটি কেটে খাই। ওটা কিন্তু ওর কী ছিল, পুষ্পমঞ্জুরি ছিল, ওটাই মোটা হয়ে গেছে, মশা এবং রসালো হয়েছে। ওকে, তখন তাকে বলা হচ্ছে যৌগিক ফল। যেমন আনারস এবং কাঁঠাল, কাঁঠালের ফুল আমি দেখি নাই, কাঁঠালেরও হয়তো বা ফুল হয়। সো আশা করি তোমাদের কাছে এই টপিকটা মোটামুটিভাবে ক্লিয়ার, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। এখন আমরা চলে যাচ্ছি কোথায়, বীজের গঠন ও অঙ্কুরোদ্গমে। সো বীজের গঠনে কি বলছে দেখো, বীজের গঠনে বলছে একটি বাটিতে একটি ফিল্টার পেপার রেখে পানি দিয়ে ভিজিয়ে তার উপর 8 থেকে 10টি ছোলার বীজ 3 থেকে 4 দিন ঢেকে রেখে দিলে এগুলো অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয় মানে ছোলা থেকে এগুলো নতুন শিকড়ের মতো বা নতুন ডালের মতো বের হয়ে আসে। হ্যাঁ, তো বীজের সূচালো অংশের সাথে একটি ছিদ্র আছে, একে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র বলা হয়। এই যে যেটা বের হয়ে আসছে এটার কথা বলতেছে। ওকে, একে বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, আর যেখান থেকে বের হয়ে আসছে ওটাকে বলা হয় ডিম্বক নাভি, আর এই পুরোটাকে বলা হয় বীজত্বক। কি বলা হয়? বিস্তারিত মাছ দিকে কাটি, এটা আবার যে সাদা রঙের যে অংশটা বের হয় একে বলা হয় ভ্রূণমূল, আই থিঙ্ক ওটা সাদাই হয়। এরপর রয়েছে ভ্রূণকাণ্ড, পত্রবীজ, এটা একটা পত্রবীজ, এটা একটা পত্রবীজ। এরপর রয়েছে কি ভ্রূণ মূল, ওই যে বাইরে যেটা সাদা বের হয়ে আসে। ওকে, আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। সো এর ভিতর চাপ দিয়ে ভ্রূণমূল বাইরে বের হয়ে আসে। অঙ্কুর বের হওয়ার বীজটিকে 2টি আঙুল দিয়ে সামান্য চাপ দিলে ছোলার বীজটির আবরণটি সরিয়ে ফেললে হলুদ রঙের একটি অংশ বের হয়ে আসে। এদিকে একটু চাপ দিলে পুরো বীজপত্র বলছেন তো, এই যে এটা হলো এইদিকে একটা বীজপত্র, ওদিকে একটা বীজপত্র, হ্যাঁ, দুই দিকে খুলে যায়। এই দুটো যখন লেগে থাকে তখন সাদা রঙের একটি লম্বাটে অংশ দেখা যায়। তো এর নিচের দিকে থাকে হলো ভ্রূণমূল, আর উপরের অংশকে বলা হয় ভ্রূণকাণ্ড। তার মানে এইটা হলো যেটা গোড়া, এটা হলো ভ্রূণমূল, আর যেটা বের হয় সেটা হলো কি ভ্রূণ কাণ্ড। যে নতুন কাণ্ড বের হয়, সাদা যে কাণ্ডটা বের হয় তাকে বলা হয় কি ভ্রূণ কাণ্ড।
আশা করি আমাদের কাছে এই টপিকগুলো মোটামুটিভাবে টুকটাক ক্লিয়ার। হ্যাঁ, ভ্রূণকাণ্ডের নিচের অংশকে কি বলা হয়? এপিকোটাইল বলা হয়, বাংলায় বলা হয় বীজপত্রাধি কাণ্ড। কি বলা হয়? বীজপত্রাধি কাণ্ড, ভ্রূণকাণ্ডের নিচের অংশটা। আর ভ্রূণমূলের উপরের অংশকে বলা হয় কি? বীজপত্রাভ কাণ্ড। বীজপত্রাভ কাণ্ড, এগুলো ভাই মুখস্থ। অথবা হাইপোকোটাইল বলে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড এবং বীজপত্রকে একত্রে ভ্রূণ এবং বাহিরের আবরণটিকে বীজত্বক বলে। বাহিরের আবরণটিকে কি বলে? বীজত্বক বলে। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড ও বীজপত্রকে একত্রে ভ্রূণ ও বাহিরের আবরণকে বীজত্বক বলে। বীজত্বক 2 স্তর বিশিষ্ট। বীজত্বক কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। বাইরের অংশকে বলে টেস্টা আর ভিতরের অংশকে বলা হয় হলো টেগমেন্ট। এই অংশগুলো এমসিকিউর জন্য মুখস্থ করে নেবেন। বীজত্বক বলতে ছোলার যেই বাদামি রঙের যে আবরণ, সেটাকেই বেসিক্যালি বীজত্বক বলা হচ্ছে। ওই বীজত্বকের বাইরের দিকটা বাদামি, বাট ভিতরের দিকটা কিন্তু হলদে। ওই বাদামি দিকটাকে বলা হয় টেস্টা, হ্যাঁ, যেটা অনেকেই ছিলে খেয়ে ফেলে। আর ভিতরের দিকের অংশটাকে কি বলা হয়? টেগমেন্ট। আশা করি এগুলো আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এরপরে হচ্ছে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম জিনিসটা কি? বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। দেখ, ছোলা শুকনো অবস্থায় কিন্তু ওটা বীজ, ওকে পানিতে রাখলে ওখান থেকে নতুন একটা কচি উদ্ভিদ বের হয়, বা উপর থেকে কি যেই অঙ্কুরিত হওয়ার ফলে, অঙ্কুরিত হওয়ার উপর থেকে যেই নতুন কাণ্ড বের হয়, এইসব বের হয়, বীজপত্র বের হয়, হ্যাঁ, ভ্রূণমূল বের হয়। মূল সহ আরও কিছুদিন রেখে দিলে সেখানে কি হয়? একটা নতুন শিশু উদ্ভিদ জন্মায়, তাকে কি বলা হয়? অঙ্কুরোদ্গম বলা হয়। যথাযথভাবে অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন পানি, তাপমাত্রা, তাপ, অক্সিজেন। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, কি করে? যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন বীজপত্রটি মাটির নিচে কি করে? থেকে যায়। বীজপত্রটি মানে বুঝছেন তো? বীজপত্র কোনটা? বীজপত্র হলো এই যে এগুলো, এই ছোলার যে অংশটা আমরা খাই, ওটাই হলো বীজপত্র। যখন সেটা বের হয়ে আসে, মনে করে এটা হলো একটা ছোলা, তার খারাপ ছোলা এই হলো, মনে করো এটা হলো একটা ছোলা, হয় নাই? মনে করো এটা হলো একটা ছোলা, এই যেখান থেকে বের হয়েছে। তা ছোলার এই অংশটা একটা বীজপত্র, এই অংশটা হলো একটা বীজপত্র। আর এইটা কি? এটা হলো বেসিক্যালি ওই কচি ডাল বা ভ্রূণ কাণ্ড, যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ভ্রূণ কাণ্ড। নিচের অংশটা হলো ভ্রূণমূল। এটাকে একটা বলা হয় বীজপত্র, এটাকে কি বলা হয়? বীজপত্র বলা হয়। তখন তাকে, তো যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, মানে এটা যখন উপরে উঠে আসে, তখন তাকে বলা হয় মৃদগত অঙ্কুরোদ্গম। কি বলছি? যখন এটা উপরে উঠে আর এটা নিচেই চলে যায়। আই থিঙ্ক নিচে একটা ছবি দেওয়া আছে, এই যে দেখো। যখন কি হয় যে মৃদগত অঙ্কুরোদ্গম কাকে বলা হয়? যখন এই ছোলার, এটা হলো বীজপত্র, হ্যাঁ, বীজপত্র নিচে থাকে, তবে ভ্রূণকাণ্ডটা উপরে ওঠে, তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে বলা হচ্ছে হলো গিয়া মৃদগত কাণ্ড। আর এই যে বাকি যে ভ্রূণমূল, সেটা নিচে থেকে যায়। ভ্রূণমূল কোথায় থাকে? নিচে থাকে। আর অপরদিকে মৃদভেদী অঙ্কুরোদ্গম কি? মৃদভেদী অঙ্কুরোদ্গম হলো যখন বীজত্বক বাহিরে উঠে আসে, বীজত্বক বাহিরে থাকে এবং ভ্রূণমূল নিচেই থাকে, হ্যাঁ, বীজপত্রাধি কাণ্ডটা যখন কি হয়? উপরের দিকে উঠে, আর বীজপত্র উপরে তো দেখাই যাচ্ছে, বোঝা গেছে? সেক্ষেত্রে তখন আমরা তাকে কি বলি? আমরা তাকে বলি মৃদভেদী অঙ্কুরোদ্গম। ওকে, কি বলছি? মৃদভেদী অঙ্কুরোদ্গম। তো মৃদগত হলো ছোলা, ধান। অপরদিকে মৃদগত হলো কুমড়ো, রেডি, তেঁতুল। যেমন কখনো কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন তাকে কি? মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। তো কুমড়ো, রেডি এবং তেঁতুল ইত্যাদি বীজে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। আশা করি এ যা পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপর কি রয়েছে দেখো, ছোলার বীজের অঙ্কুরোদ্গম। ছোলার বীজের অঙ্কুরোদ্গম বলতে কি বোঝাচ্ছে? এক্ষেত্রে ছোলা যেহেতু মৃদগত অঙ্কুরোদ্গম হয়, তাহলে এখানে বলছে এটা মৃদগত অঙ্কুরোদ্গম হয়। এ প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র দুটি মাটির নিচে রেখে ভ্রূণকাণ্ড উপরের দিকে উঠে আসে। সামনের ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, সামনের ছবিটাই কিন্তু ঠিক সেই কাহিনী। এটাই কিন্তু ছোলার, এটাই কিন্তু
ছোলা, এটা কোনটা? এই যে এটার কথা বলতেছি। ওকে, সো বীজ পত্রাধিকাণ্ড অতিরিক্ত বৃদ্ধির কারণে, এই যে বীজ পত্রাধিকাণ্ড বুঝছেন তো, এই যে এটা, এই যে এটা হলো বীজ পত্রাধিকাণ্ড, এটা অতিরিক্ত বৃদ্ধি পায়। ওকে, অতিরিক্ত বৃদ্ধির কারণ, বৃদ্ধির কারণ। তারপর ছোলা বীজ একটি অসস্বল দ্বিবীজপত্রী বীজ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ছোলা বীজ হলো একটি অসস্বল দ্বিবীজপত্রী বীজ। তো মাটিতে ছোলা বীজ বুনে, মাটিতে ছোলা বীজ বুনে পরিমিত পানি, তাপ, বায়ুর ব্যবস্থা করলে 2-3 দিনের মধ্যে ছোলা বীজ অঙ্কুরিত হয়, অঙ্কুর বের হয়। ছোলা বীজের কী বের হয়? ছোলা বীজের অঙ্কুর বের হয়, মাটির উপরে উঠে আসে। পানি পেয়ে বীজটি প্রথমে ফুলে ওঠে এবং ডিম্বকরন্ধ্রের ভিতর দিয়ে ভ্রূণমূলে কী করে? বেরিয়ে আসে। এটি ধীরে ধীরে প্রধান মূলে পরিণত হয়। হ্যাঁ, এরপর রয়েছে দ্বিতীয় ধাপে ভ্রূণকাণ্ড মাটির উপরে উঠে আসে। এক্ষেত্রে দ্বিবীজপত্রী দুটি মাটির নিচে থেকে যায়। প্রাথমিক অবস্থায় ভ্রূণমূল তার খাদ্য দ্বিবীজপত্রী থেকে পেয়ে থাকে। তো এই হলো এখানকার কথাবার্তা। এখানকার যেগুলো আমাকে জানতে হবে, অঙ্কুরোদ্গম 2 ধরনের, একটা হলো মৃদগত, একটা হলো মৃদভেদী। মৃদগত এটা উপরে ওঠে, আর মৃদভেদী কোথায় যায়? নিচের দিকে চলে যায়। কে? ভ্রূণ মূল। এরপর রয়েছে কি এখানে ফল। ফল 3 ধরনের, সরল, গুচ্ছ এবং যৌগিক। সরল ফল আবার মনে হয় 2 রকমের, রসালো এবং নিরস, এবং গুচ্ছরও মৈথিং 2টা ধাপ দেওয়া আছে। 2টা কি 3টা দেখে নিবা। একটি আদর্শ ফুলের 5টি অংশ রয়েছে। ফুল উন্নত উদ্ভিদের কি প্রজনন অঙ্গ। প্রজনন প্রধানত 2 ধরনের হয়, একটি হলো অযৌন প্রজনন, আরেকটা হলো কি যৌন প্রজনন। প্রজনন প্রধানত 2 ধরনের, আমরা সবাই জানি। অযৌন প্রজনন, যার ডায়াগ্রাম আমরা আর্ট করছিলাম, আর যৌন প্রজনন যেখানে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় এবং নিষেক ঘটে। ওকে, সো বেসিক্যালি এই ছিল আমাদের 4 নাম্বার চ্যাপ্টার। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বুক ডিকোডিং ক্লাস কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে হয়তোবা আমি এসকিউ সলভ করব। এই অধ্যায়ের এসকিউ সলভ, সিকিউ সলভ, এবং আমরা গাইড থেকে সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।